প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। করোনা মহামারীর নানা দিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ ছায়াদুল হক। তিনি কনসালটেন্ট, আইডিয়াল কেয়ার সেন্টার, ঢাকা, এবং তিনি সহযোগী অধ্যাপক ছিলেন পিরোজপুর সদর হাসপাতালের। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন আরও দুজন অতিথি। আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুল আলম জিলানী, তিনি বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম। আমাদের সাথে আরও যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ, তিনি সহযোগী অধ্যাপক মাইক্রোবায়োলজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই মূল আলোচনায় যাওয়ার আগে করোনা ভাইরাসের যে চিত্র বাংলাদেশে এবং সারা বিশ্বে, সেই চিত্রটি একটু জানিয়ে নিতে চাই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5044 জন, এবং গত 24 ঘন্টায় অর্থাৎ সর্বশেষ যে হিসাবটি দেওয়া হয়েছে সেখানে মারা গিয়েছেন 37 জন, আর শনাক্ত হয়েছিলেন 1666 জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছিল বুধবার 24 ঘন্টায় 14,150টি, এবং সেখানে নমুনার যে পরীক্ষা করা হয়েছে সেখানে শনাক্তের হার ছিল 11.77%। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা, শনাক্তের সংখ্যা হচ্ছে 3,53,844 জন, এবং সুস্থ হয়েছেন 2,62,953 জন, এবং এই সুস্থতার হার প্রায় 75%। আর বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 3,21,03,452 জন, আর মৃতের সংখ্যা 9,82,037 জন। তো এই ছিল আমাদের পরিসংখ্যান, যেটি আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে থাকি প্রতিদিনকার করোনার আপডেটেড চিত্র। আমি এই বিষয়ে এই যে করোনার প্রভাব, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু যেতে চাই আমাদের অনলাইনের যে অতিথি যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফিরোজ আহমেদ। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে সংক্রমণের চিত্রটি দেখছেন, বিশেষ করে বাংলাদেশের যে সংক্রমণের চিত্র, শনাক্তের হার ইতিমধ্যেই 11.77% নেমে এসেছে। গত কয়েকদিন যাবতীয় আমরা যেটি দেখছি যে সেটি 10 থেকে 13% এর মধ্যেই ঘোরাফেরা করছে। আসলে সংক্রমণটির এই চিত্রটি বাস্তবতার সাথে কতটুকু মিল আছে, কিংবা আসলে কি সংক্রমণ কমছে কিনা? ধন্যবাদ প্রথমত আমাকে সংযুক্ত করার জন্য। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমরা যখন সংক্রমণের হার বলছি, আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা সঠিক সংখ্যায় টেস্ট করছি কিনা। আমরা জানি বাংলাদেশে শুরুর দিকে অনেক লিমিটেশন ছিল, ল্যাব সেট আপ ছিল না, তারপরও টেস্ট করার একটা যেন একটা ঘাটতি ছিল সব বিষয়ে। বাট এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষজন ব্যক্তিগতভাবে টেস্ট করাতে আগ্রহী হচ্ছে না, যার ফলে আমরা যতই স্ট্যাটিস্টিক্স বলি বা পরিসংখ্যানের কথা বলি, সেগুলো কিন্তু কোনোটাই বাস্তব যে প্রেক্ষাপট, দেশে যে প্রকৃত সংক্রমণের চিত্র, সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। আমি মনে করি সেখানে যথেষ্ট ঘাটতি রয়েছে সঠিক তথ্যের। না, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আসলে পরীক্ষা কমছে, এই পরীক্ষাকে আরো ব্যাপক সংখ্যায় বাড়ানো উচিত, কিংবা মানুষকে আরো সতর্ক হওয়া উচিত পরীক্ষার ব্যাপারে? প্রথম যে বিষয়টা হচ্ছে তৈরি একটা গণসচেতনতার যথেষ্ট দরকার ছিল, কিন্তু আমরা জানি বিভিন্ন কারণে বাংলাদেশে লকডাউন, ওভারকাউট করানি, সচেতনতার জায়গাটাতেও আমরা ঘাটতি দেখেছি। তো সব মিলিয়ে বললাম যে মানুষের একটা মাইন্ডসেট এখন এমন তৈরি হয়ে গিয়েছে যে মানুষ এটাকে স্বাভাবিক একটা নিয়তি মেনে নিয়েছে। তো এই অবস্থায় যদি আপনি সচেতনতা তৈরি করতে যান, তাহলে সেটাও যে খুব একটা ইফেক্টিভ হবে তা না। আমি যদি বলি করণীয় কি, তাহলে করণীয় যেটা স্ট্যান্ডার্ড বিষয়, সারা বিশ্ব উন্নত দেশগুলো যেটা ফলো করছে, যে আমাদের যথেষ্ট পরিমাণে টেস্ট করতে হবে। এখন টেস্টের আমরা জানি একটা লিমিটেশন থাকে, যে রিয়েল টাইম পিসিআর পদ্ধতি যে আমরা টেস্টগুলো করছি, এই পদ্ধতিটা আমাদের অনেক ল্যাবরেটরি সেটআপের জন্য নতুন। সেখানে একটা ম্যান পাওয়ার দিয়ে একটা সঠিক তথ্য পাওয়া অনেক সময় কঠিন হয়ে গিয়েছে পুরোটা সময়। সো সেখানে আমাদের অল্টারনেটিভ টেকনিকগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। এখনো সুযোগ রয়েছে, যদি আমরা চিন্তা করি যে সামনের দিনে এই প্রকোপটা বেড়ে যাবে, সেটাকে ঠেকানোর জন্য যদি আমরা একটা প্রিকশনারি মেজার নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে টেস্টের দিকে গুরুত্ব দিতে হবে। সেখানে কোনো অল্টারনেটিভ নেই। এখন যদি বলেন যে কিভাবে টেস্ট এক্সিকিউট করতে হবে, সেটার জন্য আলাদা পরিকল্পনা প্রদান করা যেতে পারে। জি, আপনি ডক্টর ফিরোজ আহমেদ, আপনি যুক্ত থাকুন। আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সাইদুল হক, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে করোনা মহামারী, আমরা প্রায় 6 মাসের বেশি সময় অতিক্রম করেছি, এবং নানা ধরনের
করোনা পরবর্তী যে প্রভাব সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ। আমরা অনেক তথ্য পেয়েছি অনেকে করোনা আক্রান্তের কাছ থেকে যে চোখের উপরে এটি একটি প্রভাব ফেলে যাচ্ছে যারা করোনা থেকে সুস্থ হচ্ছেন। আপনি কি ধরনের আপনার অভিজ্ঞতার যদি একটু বলেন, কি ধরনের রোগী পাচ্ছেন কিংবা কি ধরনের সমস্যা বেশি আসছে এখন? আমরা এখন যেটা পাচ্ছি সেটা হলো যে এই 6 মাসে প্রথম দিকে যে একটা ভয়াবহ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার দরুন মানুষ বেরোতো না। আর আমাদের রুগীদের একটা ব্যাপক অংশ হলো যে ভয়ে বৃদ্ধ যারা, তারা হলো এটার ব্যাপক অংশ। তার মানে হলো যে ছানি পড়েছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কোনো কমপ্লিকেশান উপসর্গ চোখে আছে, অথবা যারা চশমা পরে, বিশেষ করে 40-এর পরে তো চশমাটা লাগে, তো এই যারা চশমা সবসময় পরে, এই যে একটা গ্রুপ, এই গ্রুপের হয়েছে কি এই সময়টাতে কিন্তু তারা কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা চেক আপের জন্যে তারা যেতে পারেনি। না পারার জন্য যেটা হলো যে চশমা অনেক দিন ধরে পুরান চশমা পড়ছে, এটার একটা সমস্যা। আবার এখন অনেকেরই কাজ বাসায় আবদ্ধ, হয়তো কম্পিউটারের সময় বেশি দিচ্ছে, টিভিতে বেশি সময় যাচ্ছে, স্ক্রিনেই বেশিরভাগ সময়টা যাচ্ছে, সেই জন্যে স্ক্রিনের একটা ইফেক্টও তার আসছে। আর যেটা হচ্ছে যে অনেক দিন যাবত যেহেতু তার চিকিৎসার বাইরে ছিল, অনেকেরই এই যে ডায়াবেটিস যাদের আছে ওই জটিলতাটা আসছে। এখন যেহেতু তারা সামনে আসছে, একটু সাহস পাচ্ছে, তারা কিছু কিছু মানে কনসালটেশনের জন্য তারা যোগাযোগ করছে। আরেকটা হলো যে ছানি যাদের পড়েছিল, যে ছানি তো একটা মানে ইনডেফিনিট পিরিয়ড, বা যতদিন পর্যন্ত ততদিন তো অপেক্ষা করার সুযোগ নাই। কারণ একটা হলো যে দেখার ব্যাপারটা, এটা কমতে কমতে এখন তো তার কাজকাম করতে পারতেছে না। আর একটা হলো যে ছানি চোখে থাকাটা তো একটা রিস্কি একটা ব্যাপার, কারণ এখান থেকে একটা দেখা গেল যে রিয়াকশান হয়ে ফ্যাকোলাইটিক গ্লুকোমা বলি, সেরকম একটা উপসর্গ নিয়ে চলে আসে। সেই জন্য এখন কিছু কিছু লোক বেরোচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই যখন পরীক্ষা করতে দিচ্ছি, একটা ফ্লোরেসেন্ট এনজিওগ্রাম করতে দিচ্ছি বা একটা ওসিটি করতে দিচ্ছি, সে যখনই একটা টেস্টের মোকাবেলা করতে বলা হয় তখনই আবার সে ভয়ে যায় যে আবার সেই কন্ট্যাক্টে চলে আসে কিনা। যদিও আমরা একটা সাহস দিচ্ছি যে আমরা যখন একটা অপারেশন করি, সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে দায়িত্ব নিয়েই তো আমাদের অপারেশনটা করতে হয়। আর আমাদের একটু সুযোগ আছে, সেটা হলো যে আমাদের বেশিরভাগ অপারেশনই কিন্তু লোকাল অ্যানাস্থেশিয়া বা সারফেস অ্যানাস্থেশিয়া ড্রপ দিয়ে আমরা করি। আমরা তো মানে অজ্ঞান করার যে বিষয়টা সেটা আমাদের খুব কম। সেই জন্যে আমরা অনেক সময় নাক মুখ ঢেকেই অপারেশনটা করি। সেই জন্য আমরা রোগীকে বলি যে এত মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই, কারণ আমরা যথেষ্ট প্রিকশন নিয়েই আপনার অপারেশনগুলো বা যা লাগে আমরা করব। কাজে এখন একটু ভয় এখনও আছে, এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য হয়তো আমাদের আরও একটু সময় নিতে হবে। আমি যে বিষয়টি আরেকটু জানতে চাই যে এই করোনার কারণে তো মানুষের করোনা পরবর্তী যারা আক্রান্ত হচ্ছেন করোনায়, পরবর্তীতে তাদের শরীরে নানা ধরনের প্রভাব কিন্তু পড়ছে। অনেকের সুগার লেভেল বেড়ে যাচ্ছে যেটি আগে ছিল না, আবার অনেকের চোখের সমস্যা হচ্ছে, চোখ শুকিয়ে যাচ্ছে, এ ধরনের অনেক সমস্যা আছে। সেই আপনারা কি ধরনের সমস্যা পাচ্ছেন এখন? যেটা একটা কমন সমস্যা আছে সেটা হলো যে চোখের মনে করে যে মানে ড্রাই ভাব, জ্বালাপোড়া বা একটু চোখ লাল, এই উপসর্গগুলো কিন্তু পোস্ট কোভিডের জন্য হইতে পারে, অথবা আমরা যেটা বললাম যে কোভিডের কারণে যেহেতু সে তার স্বাভাবিক কাজকর্মগুলো নাই, ফিজিক্যাল এক্সারসাইজ মুভমেন্ট এগুলো নাই, তদুপরি তার স্ক্রিনের একটা বেশি, মোবাইল স্ক্রিনই হোক বা ল্যাপটপের স্ক্রিনই হোক, টিভির স্ক্রিনই হোক, এই যে ডিজিটাল স্ক্রিন, এই ডিজিটাল স্ক্রিনের একটা ইফেক্ট কিন্তু চোখে পড়ে। তো সেই চোখের উপসর্গটা মেইনলি যেটা আসে যে মানে ড্রাইনেস বলি আমরা, চোখটা অনেকটা শুষ্ক হয়ে যায়, যে জন্য দেখা যায় যে চোখ জ্বালাপোড়া, চোখের লাল ভাব, আবার অনেক সময় চোখে ব্যথা। আবার যাদের একটু মাইগ্রেনের উপসর্গ আছে তাদের বেলা এই দুইটা একসাথে হচ্ছে, কারণ যেহেতু তার শারীরিক যে সমস্ত কাজকর্মগুলো করলে পরে তার শরীরটা একটু ভালো থাকে বা একটু এক্সারসাইজ করলে শরীরটা হালকা থাকে, ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে, সেই বিষয়গুলো এখন অনেকটাই পিছনে পড়ে আছে। সেই জন্য দেখা যাচ্ছে যে সে অনেক সময় ওই ঘুমের ব্যাঘাত কিন্তু তার হচ্ছে। তারপরে অনেকেরই আয় উপার্জন অনেক কম, একটা দুশ্চিন্তার ব্যাপার আছে, সেখানে তার ঘুমটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। যে ঘুমের বিষয়, তার শারীরিক কাজকর্মের বিষয়, তদুপরি তার যে স্ক্রিন, ডিজিটাল স্ক্রিন, এই সবগুলো ইফেক্ট মিলে তার এই অস্বস্তিগুলো হচ্ছে। আমরা সেই তুলনায় রোগী পাচ্ছি সমানই, তবে আমরা যেটা প্রেসক্রাইব করি সাধারণত আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায়। এটা যদি ওরকম হয় যে ওই চোখ জ্বালা পোড়া, চোখ একটু লাল
ময়লা আসতেছে না, শুধু এই কমপ্লেনগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আর্টিফিশিয়াল টিয়ার দিনে 2 ফোঁটা 3 ফোঁটা করে দিলে এটা অনেকটা আরাম হবে। জি, এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। আমি একটু যেতে চাই আমাদের অনলাইনে যুক্ত অতিথি ডাক্তার মোহাম্মদ শরীফুল আলম জিলানির কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমি আপনার কাছে একটি ছোট প্রশ্ন করতে চাই শুরুতেই। বাংলাদেশের সংক্রমণের চিত্রকে আপনি কিভাবে দেখছেন একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে? ধন্যবাদ। আজকে গতকাল পর্যন্ত করোনার প্রাদুর্ভাব হওয়ার পর থেকে আমাদের 200 দিন আমরা মোটামুটি কমপ্লিট করেছি। এই 200 দিনের মধ্যে যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাস্ট প্রায় 2-3 মাস ধরেই আমরা দেখা যাচ্ছে যে প্রতিদিনই একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে। আক্রান্তের সংখ্যাটাও যেমন একটা কনস্ট্যান্ট থাকছে, মৃত্যু হারটাও ঠিক ওইরকম কনস্ট্যান্ট। যদিও গত 1 মাস ধরে আমরা আসলে 7 থেকে 10 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু হারটা একই রকম থাকলেও সংক্রমণের হারটা একটু কমেছে। আর একই সাথে যদিও আমাদের সমস্ত কিছুই ধরেন স্কুল কলেজ বাদ দিয়ে পরিবহন, মার্কেট থেকে আরম্ভ করে অফিস আদালত সবকিছুই খুলে দেওয়া হয়েছে, তদুপরি সংক্রমণের হারটা অত বেশি ওরকম বেশি রকম হচ্ছে না। এখন সামনে আমাদের ঠিক এই ভাইরাসটা সম্পর্কে আমরা আসলে প্র্যাকটিক্যালি খুব জোর দিয়ে অনেক কিছুই বলতে পারি না যে আমাদের শীতকালটা কেমন যাবে, এটা কি আস্তে আস্তে কমে যাবে কিনা। তবে একটা সত্যি কথা কি জানেন, সেটা হচ্ছে ভাইরাসের এই সংক্রমণটা আরম্ভ হয়েছে কিন্তু একটা মানুষ থেকে এবং একটি ভাইরাস। সুতরাং এই ভাইরাসটা যতদিন পর্যন্ত পৃথিবীতে থেকে যাবে একটিও, এবং তার জন্য সাসেপ্টেবল পার্সন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই ভাইরাসের আক্রমণ থেকে, আক্রান্ত হওয়া থেকে, তার থেকে যে আমাদের রোগাক্রান্ত হচ্ছি, মৃত্যুবরণ করছি, সেটা কিন্তু বন্ধ করা যাবে। সুতরাং সেই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদেরকে আসলে মেজার নিতে হবে কি করে আমরা এই ভাইরাসটা থেকে, কারণ অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করেও থাকা সম্ভব না। তার মানে আমাদেরকে কিন্তু জীবিকার তাগিদে হোক, প্রয়োজনের তাগিদে আমাদেরকে বেরোতেই হবে। আজকে এই মুহূর্তে দেখেন যে আমাদের স্কুল কলেজগুলো এখনো বন্ধ আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা নিতেই পারছি না। এখন এটা কিন্তু আসলে খুব বেশি দিন কিন্তু এই কন্টিনিউ করাটা এটা কিন্তু আসলে সম্ভব হবে। তার কারণ আপনি মনে করেন যে আমরা অন্যান্য জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা যদি চিন্তা করি, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমাদের যেমন ফিজিক্স পার্টের পরীক্ষা এগুলো যেমন স্টার্ট হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমরা কিন্তু চাইলে কিন্তু আসলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি। কারণ এই মুহূর্তে আপনি একদিন খেয়াল করবেন এই ভাইরাসের যে সংক্রমণ এটিকে প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে আসলে কিছু ওই যে বলেছি, আমি আগেও বলেছিলাম সায়েন্টিফিক ডিস্টেন্সিং এর, সেটা যদি আমরা মেনটেন করতে পারি। এই মুহূর্তে দেখি সবগুলো স্কুল কলেজ কিন্তু বন্ধ। তার মানে আমরা যদি সব ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টকে যদি আমরা সেগ্রিগেট করে দিতে পারি, ওইভাবে বসাতে পারি, তাহলে কিন্তু আমরা সেটাও করে ফেলতে পারি। কিন্তু আমরা যদি শুধু ওয়েট এন্ড সি এতে থাকি তাহলে কিন্তু আমরা আসলে প্র্যাকটিক্যালি অনেক পিছিয়ে যাই। জি, ডাক্তার জিলানী, আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে। আপনি সায়েন্টিফিক ডিস্টেন্সিংয়ের কথা বলছিলেন, বিষয়গুলো আরও আপনার কাছ থেকে জানবো। আমি একটু যেতে চাই এখন ডক্টর ফিরোজ আহমেদের কাছে। ডক্টর ফিরোজ আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আসলে বিভিন্ন মহল থেকে এমনকি সরকার প্রধানও বলেছেন যে শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে, অর্থাৎ এক ধরনের সতর্কতা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ শুরু হবে শীতকালে। আপনি একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কীরকম মনে করছেন শীতকালে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে এই করোনা ভাইরাসের? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সময় উপযোগী। যেহেতু সারা বিশ্বের উন্নত দেশগুলোতে আমরা অনেক দেশই ডিক্লেয়ার করেছে যে তাদের সেকেন্ড ওয়েভ পেয়েছে। এখন বাংলাদেশের প্রকৃত চিত্র কি? আমাদের কি আদৌ ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে কিনা, কখন ওয়েভের পিক ছিল, আমরা কিন্তু কিছুই বলতে পারছি না। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি বলি এখন সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, আমি অ্যাজ আ রিসার্চার সেটাকে মেনে নিতে পারছি না। সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, যদি বলেন যে শীতকালে সংক্রমণের চিত্রটা কেমন হবে,
সেটা আপনি তখনই বলতে পারবেন যখন আপনার অন্যান্য বছরের অন্যান্য সময়গুলোতে বা অন্যান্য বছরগুলোতে আপনার দেশের শীতকালের চিত্রটা যদি আপনার কাছে থাকে। আমরা জানি শীতকালে রেসপিরেটরি ডিজিজ গুলো একটু বেশি হয়। এখন আপনার কাছে কি সেটার প্রপার স্ট্যাটিস্টিক্স আছে? নেই। তাহলে আপনি কিভাবে বলতে পারবেন যে শীতকালে যদি এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ বা ফ্লু লাইক সিমটমস গুলো হয়, সেগুলো কি দিয়ে হচ্ছে? তাহলে সেই সিস্টেমটাকে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তখনই আমরা বলতে পারবো যে আসলে কতগুলো মানুষ কোভিড-19 নিয়ে ইনফেক্টেড আর বাকিরা অন্য কোনো ফ্লু অথবা অন্য কোনো করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড। সেটা দাঁড়ালো একটা বিষয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি যে গত বছর কি হয়েছিল, আমরা যদি চিন্তা করি ডিসেম্বরে উহানে থেকে সংক্রমণটা শুরু হয়, তাহলে ডিসেম্বর থেকে মার্চ এই লম্বা সময় কিন্তু বাংলাদেশে সেরকম আমরা প্রাদুর্ভাব দেখিনি। তার মানে এই সময়টি কিন্তু বাংলাদেশে শীতকাল ছিল। তাই আমরা কিন্তু মানে স্ট্রংলি বলতেও পারছি না যে শীতকালে আমাদের সংক্রমণটা বেড়েই যাবে, এটা কিন্তু আমরা স্ট্রংলি বলতে পারছি না। আমি বলছি আমাদেরকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেন আমরা এই বিষয়গুলোকে নিয়ে স্টাডি করতে পারি। অনলি দেন আমরা বলতে পারবো যে আদৌ মানে আসলে বিষয়টা কেমন হবে। প্রেডিকশনটা আমাদের দেশের জন্য একটু ডিফিকাল্ট, বিকজ আমাদের হসপিটাল বা হেলথ কেয়ার সিস্টেমের সাথে রিসার্চটা সেভাবে ইন্টিগ্রেটেড না। জি ডক্টর ফিরোজ, এই বিষয়ে একটু যুক্ত করতে চাই আপনার সাথে। যেহেতু শীতকালে আপনার তাপমাত্রার পরিবর্তন হয়, হিউমিডিটির পরিবর্তন হয়, ময়েশ্চারের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা কিংবা সেটি হতে পারে কিনা? সেটা বললাম যে ভাইরাস কিছুটা অ্যাডভান্টেজ পাবে, যে যেমন বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যাবে, ডাস্টের পরিমাণ বেড়ে যাবে, এবং মানুষের যেহেতু বললাম অন্যান্য ফ্লু লাইক সিমটমস বেশি হয়, সো দেয়ার ইজ এ চান্স যে ভাইরাসটা একটু বেশি সুবিধা পাবে মানুষের মধ্যে ট্রান্সমিট করার। যেমনটার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যেই ইনস্টিটিউট গুলো সাধারণত সেন্ট্রালাইজড এয়ারকন, যদি চিন্তা করি ব্যাংক, বীমা, সেই প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু আমরা সংক্রমণের একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখছি। গতকাল শুনলাম আমার এক রিলেটিভের, তার অফিসে, সে ব্যাংকে চাকরি করে, 26 জন ইনফেক্টেড একটা সিঙ্গেল অফিস। সো এরকম কন্ট্রোল এনভায়রনমেন্ট যদি হয় শীতকালে, যেহেতু ঠান্ডা পড়বে এবং ঠান্ডা ভাইরাসটাকে একটু দীর্ঘ সময় পরিবেশে টিকিয়ে রাখতে সাহায্য করবে, হ্যাঁ সেটা একটা ইফেক্ট থাকতে পারে। কিন্তু আবারও বলছি, যেহেতু পাশাপাশি অন্যান্য ভাইরাসগুলো প্রাদুর্ভাব ঘটবে, তো আমাদের যদি আমরা সিস্টেমটা ডেভেলপ করতে না পারি, আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারবো না যে আসলে বিষয়টা কি হচ্ছে। এখন একটু যেতে চাই ডক্টর শরীফুল আলম জিলানীর কাছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, ডক্টর ফিরোজ আহমেদ যে বিষয়টি বলছিলেন যে শীতকালে করোনা সংক্রমণ বাড়ার একটি ঝুঁকি থাকবে, সেটি নানা কারণে থাকতে পারে। আর আপনি একটি বিষয় বলছিলেন যে সায়েন্টিফিক ডিস্টেন্সিং, অর্থাৎ বৈজ্ঞানিক দূরত্ব, যেটি আমরা সামাজিক দূরত্ব বলেই জেনে থাকি, এই বৈজ্ঞানিক দূরত্বটি আসলে একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন। ধন্যবাদ। দেখুন, আমরা যদি এই ভাইরাসটা সম্পর্কে এই পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তার থেকে বোঝা যাচ্ছে যে এটা আমাদের অ্যারোসলের মাধ্যমে, মানে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়, এবং রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিট হলে এটা সাধারণত 6 ফিট দূরত্বে পর্যন্ত এটা যেতে পারে, তারপরে এটা মাটিতে বা সেটে সেটেল ডাউন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কিন্তু ইনফেক্টেড হচ্ছি ভায়া আমাদের মুখ, নাক এবং চোখ দিয়ে। তাহলে আপনি খেয়াল করে দেখুন, আমরা যদি আমাদের নাক, মুখ এবং চোখটাকেই শুধু ঢেকে রাখার ব্যবস্থা করতে পারি, আর দ্বিতীয়ত আমরা যদি আমাদের ভেহিকেল হিসেবে কাজ করবে আমাদের হাত, আমরা যদি হাতকে যদি আমরা জাস্ট হাতের মাধ্যমে নাকে বা মুখ দিয়ে যাতে অর্গানিজমটা না ঢুকে যায়, সেটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু আপনি কিন্তু আরেকজন থেকে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা মোটামুটি ধরেন, আমার তো ধারণা 98% আমরা কমিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র প্রোটেকশন গুলা দিই, যেমন আমি মাস্কের কথা বলছি, আমাদের এই মুহূর্তে আমরা ঠিক জানি না যে ভ্যাকসিন আমরা কতদিন আমরা হাতে পাবো, ভ্যাকসিনটা কতখানি ইফেক্টিভ হবে, কিন্তু আমরা এতটুকু ব্যাপার কিন্তু আমরা বুঝতে পেরেছি, মাস্ক কিন্তু আপনাকে ওয়ান সর্ট অফ ভ্যাকসিনের মধ্যে আপনাকে কিন্তু প্রোটেকশন দেবে। আপনি যতদিন ভ্যাকসিন পাচ্ছি না, ততদিন কিন্তু আমরা প্রোটেক্টেড করতে পারছি। তো আমরা যদি এখন সেই জিনিস, সেই ব্যাপারগুলো ধরেন একজন থেকে আরেকজনের যদি 3 ফিট 6 ফিট ডিস্টেন্স যদি মেনটেন করি, আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি, আমরা যদি হাত পরিষ্কার রাখি, তাহলে কিন্তু, এবং ধরেন অফিস আদালতে সবসময় এটাও অনেকটা হয়েও আসছে, যদিও এটা আবার আমাদের এখন রিভার্স হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে, যে আমরা স্কুল কলেজ বাদ দিয়ে সমস্ত কিছু আমরা আগের মতো আবার সব খুলে দিয়েছি।
এটা হয়তো অনেকটাই রিস্কি হচ্ছে, এবং এই জন্য সংক্রমণের হারটা যতটা কমে যাওয়া উচিত ছিল ঠিক ততটা কিন্তু এখনো কমতে পারেনি। কিন্তু আমরা যদি এরকম করতে পারতাম যে আমরা অফিস আদালতে আমাদের যে সংখ্যক মানুষ একই সময়ে উপস্থিত থাকি সেটা যদি আমরা ভাগ করে দিতে পারতাম, বা দিনের 2টার সময় আমরা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করছি, সেটা হয়তো 2টা শিফটে আমরা এটাকে সেগ্রিগেট করে দিলাম। তাতে হলো কি যে আমরা দিনের 24 ঘন্টাই ইউটিলাইজ করলাম বা 18 ঘন্টাই ইউটিলাইজ করলাম, কিন্তু মানুষগুলো আমরা ভাগ হয়ে গেলাম। ঠিক ওইরকম ভাবে যানবাহনে পরিবহন হোক, এটা মার্কেটে হোক, সব জায়গায় কিন্তু একটা সিস্টেম কিন্তু আমরা ডেভেলপ করতে পারতাম, এবং সেটা করতে পারলে আলটিমেটলি আপনি স্কুল কলেজও খুলে দিতে হতো, খুলে দেওয়া যেত। যদিও এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের যে ধরেন মার্কেট বলেন, পরিবহন বলেন, অফিস আদালত বলেন, এগুলি যে খুলে দেওয়া হয়েছে এটা একটা প্রি ম্যাচিউর ডিসিশন হয়ে গেছে। কারণ এগুলো খোলার জন্য কিছু পূর্ব শর্ত থাকার দরকার। যেমন ধরেন আপনার যদি দেখা যায় যে আপনার করোনা সংক্রমণ 10%-এর বেশি 2 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউয়াস সাস্টেইন একটা আপনি ডাউন আছে আর কি, অন্য আগের 2 সপ্তাহ যদি এরকম দেখা যায়, অথবা যদি দেখা যায় যে প্রতিদিন আপনার সংক্রমণের হার প্রতি লাখে 4 জনের চেয়ে কম হয়, যদি এরকম আমরা এনশিওর করতে পারি, অথবা নাম্বার অফ ইনভেস্টিগেশন যদি আমরা অনেক বাড়িয়ে তুলতে পারি, প্রতি লাখে 150 জন, এরকম যদি করা যেত, যদি দেখা যেত তখন আমাদের মৃত্যু হার প্লাস আমাদের এই সংক্রমণের হার কমে গেছে, তখন কিন্তু আমরা এই স্কুল কলেজ থেকে আরম্ভ করে সবকিছু আমরা আবার ওপেন করে ফেলতে পারি। কিন্তু যেহেতু আমাদের এখনো কিন্তু সেই পর্যায়ে যায়নি, আমাদের সংক্রমণের হার এখনো কিন্তু 10%-এর বেশি আছে, আমাদের মৃত্যু হার বেশি আছে। সেই ক্ষেত্রে এখন যদি আমাকে এই ধরনের অফিস আদালত পরিবহন খুলে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাইন্টিফিক ডিস্টেন্সিং এর ব্যাপারটা মেনটেন করতেই হবে। আমি যেটা বলছি যে মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে। না, আপনি সাইন্টিফিক ডিস্টেন্সিং এর কথা বলছেন, এটি তো সোশ্যাল ডিস্টেন্সিং এবং সাইন্টিফিক ডিস্টেন্সিং এর মধ্যে আসলে পার্থক্যটা কি? না, খুব একটা বেশি যে পার্থক্য আছে তা না, কিন্তু আমরা সাইন্টিফিক্যালি এটাকে বেজার করতে হবে। যেমন আমরা একেবারেই বন্ধ করে দিচ্ছিলাম, কিন্তু সেটা আমরা বন্ধ না করে অথবা পুরোপুরি খুলে দিচ্ছিলাম, সেটা খুলে না করে আমরা বৈজ্ঞানিকভাবে হিসাব করে যে অর্গানিজমটা কত দূর যেতে পারে, কোন দিক দিয়ে ঢুকতে পারে, কিভাবে আমরা সংক্রমিত হতে পারি, সেই ব্যাপারগুলোতে যদি আমরা হিট করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বেশিরভাগ মানুষই হয়তো একটু কেয়ারফুল থাকতে দেখা যাবে আমাদের 99% মানুষই হয়তো আমরা ইনফেকশনটাকে এড়িয়ে যেতে পারি। জি, ধন্যবাদ ডক্টর জিলানী, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি এই বিষয় নিয়ে আরও কথা বলবো আপনার সাথে। ডক্টর শাহিদুল হক, আপনার কাছে যে বিষয়টি নিয়ে ফিরতে চাই, আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে চোখের সমস্যাগুলো হচ্ছে এই করোনাকালীন সময়ে অনেকে ডিজিটাল স্ক্রিনের দিকে বেশি সময় দিচ্ছেন। আসলে এই ডিজিটাল স্ক্রিনের দিকে কতটুকু সময় দিলে এই চোখের সমস্যাটা হতে পারে, কিংবা এটিকে আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি? এটা সহজে এভাবে ঠিক মেজার করা যাবে না যে কে কতটুকু সময় স্ক্রিনে থাকবে, কারণ যার প্রয়োজন আছে তাকে তো থাকতেই হবে। এখন যদি তার জবটা হয় কম্পিউটারে, তাহলে অফিস টাইম পুরোটা হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা। এখন যদি তার উপসর্গ হয়, আমি তো বলতে পারবো না যে আপনি 3 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। আবার এখন যারা স্কুলে বা কলেজে যারা অনলাইনে ক্লাস করছে তাদেরও একই অবস্থা। তা আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এক নাগারে কাজ করাটা এটা ঠিক হবে না। বিশেষ করে শিশুদের বেলায় আমরা বলি যে যদি 30 মিনিট বা 40 মিনিটের একটা ক্লাস হয়, তারপরেই তাকে একটা ব্রেক দিতে হবে অন্তত 5 মিনিট বা 10 মিনিট। এটা হলো শিশুদের যারা অনলাইনে ক্লাস করতেছে। আর যারা ওয়ার্কিং পিপল, যারা প্রফেশনালি ওয়ার্ক করতেছে, তাদের বেলায় হলো যে অনেকগুলো উপসর্গ এখানে অ্যারেঞ্জমেন্ট থাকে। সেটা হলো যে তার ডিভাইসের যে ডিস্টেন্স, এটা তাকে খেয়াল করতে হবে। আমরা বলি যে এই আর্ম ডিস্টেন্স, এটা হলো একটা ওয়ার্কিং ডিস্টেন্স, এটা একটা। তারপরে একটা হলো তো তার লেভেল, এটা যদি স্ক্রিন যদি উপরে থাকে তাহলে এই জায়গাটা টটেড থাকে, যার ফলে একটু কমপ্লেন বেশি হবে। আর যেটা বলি যে 20 মিনিট বা 30 মিনিট পরেই সে যদি কয়েক সেকেন্ডের জন্য যদি সে একটু ব্রেকে যায়, ব্রেকে হলো চোখটা ব্রেকে যাবে। আপনি স্ক্রিন থেকে সরায় তো ভার্বালি গেলেন, কথা বললেন, অথবা একটু স্ক্রিন থেকে সরে এমনি বসে থাকলেন, তাহলে কিন্তু আরাম হবে। আর যেটা বলি যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার পরে এক্স্যাক্টলি আপনাকে ব্রেক দিতে হবে, আপনি আপনার সিট থেকে উঠে যাবেন। এটা অন্তত কয়েক মিনিটের জন্য
এ ফাঁকে আপনি একটু ঘন ঘন একটু পানি খেতে হবে। সারাদিনই যদি আপনি এই প্র্যাকটিসটা রাখেন, তার সাথে যেটা হতে হবে সেটা হলো যে আপনি যে সিলিন্ডারি ওয়ার্কে বসে আছেন, আপনার তো বডি সার্কুলেশনটা স্লো, তো এইটাকে একটু অ্যাগ্রাভেট করার জন্য আপনি একটু মুভমেন্টে থাকবেন। ওই যখন একটা ব্রেক যাবে, এই ব্রেকে আপনাকে এই কাজগুলো করতে হবে। আর একটা হলো যে আপনি যেহেতু ডিজিটাল স্ক্রিনে থাকার সময় কিন্তু অন্যান্য ইস্যুগুলো থাকে না, ব্রেন কিন্তু খুবই কনসেন্ট্রেট থাকে। সেই জন্য আমরা বলি যে ব্রেনের একটা স্টর্মিং হয়। তো এই স্টর্মিংটাকে যদি আপনাকে নিউট্রাল করতে হয়, তাহলে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। তার মানে যাদের প্রফেশনালি স্ক্রিনের ওয়ার্ক বেশি, তাদের ঘুমের পরিমাণটা বেশি নিতে হবে এবং ঘুমের কোয়ালিটি কিন্তু মিড নাইটে, কাজে তাকে একটু আর্লি বেডে যেতে হবে। বিশেষ করে যাদের উপসর্গ কমপ্লেন হচ্ছে, ড্রাইনেস ভাব হচ্ছে, বা মাইগ্রেনের হেডেকের সাথে যাদের কমপ্লেন হচ্ছে, বা শুধুই চোখে কিন্তু ব্যথা হইতে পারে, তাদের কিন্তু এই ঘুমটাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, যাতে পরিমাণ মতো সে একটা রেগুলার বেসিসে একটা ঘুম নেয়। আবার অনেক সময় দেখা যায় যে মানে কাজের ফাঁকে পারিবারিক ইয়েতে ছেলে মেয়েদের পড়াশোনা টেক কেয়ার করার জন্য অনেকেরই ঘুম কিন্তু প্রপারলি নিতে পারে না রেগুলার। সেরকম যদি হয় তাহলে অন্তত 3 দিন 4 দিন পরে বা উইকেন্ডে হলেও আপনার এই ঘুমটাকে কিন্তু পুষায় নিতে হবে। এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনার সবসময় এই কাজগুলো করতে হবে। তারপরে যদি উপসর্গ হয়, কমপ্লেন হয়, সেক্ষেত্রে আমরা বলি যে আর্টিফিশিয়াল টিয়ার, অথবা যাদের মাইগ্রেন আছে মাইগ্রেনের জন্য আলাদা ওষুধ খেতে হবে। আর যদি তার সাথে ওই যাদের কোলেস্টেরল লেভেল বেশি, লিপিড প্রোফাইলটা করে দেখতে হবে মাঝে মধ্যে। যদি প্রেশারের ইয়ে থাকে, এপিসোড থাকে তার, তাহলে প্রেশারটা ঠিক আছে কিনা, কন্ট্রোলে আছে কিনা, এগুলো দেখতে হবে। ডায়াবেটিসের ব্যাপারটাও তাকে অ্যাড্রেস করতে হবে। তার সাথে যেটা করতে হবে, যদি প্রফেশনালি সে ডিজিটাল স্ক্রিনে তার ম্যান্ডেটরি হয়, তাহলে অবশ্যই তার একটা ফিজিক্যাল এক্সারসাইজ এটা রেগুলার বেসিসে তাকে করতে হবে। এটা হয়তো সকালে ঘুম থেকে উঠেই হোক, অথবা সারাদিন কাজ শেষে সন্ধ্যার পরেই হোক, যে কোনো একটা সময়ে তাকে অন্তত মিনিমাম 10-15 মিনিট তাকে একটা ফিজিক্যাল এক্সারসাইজ। চোখের কি কোনো এক্সারসাইজ আছে এই ক্ষেত্রে? চোখের এক্সারসাইজ বলতে আমরা বলি যে আসলে এক্সারসাইজের রেস্টটা তার বেশি দরকার। আর এক্সারসাইজ যেটা বলি যে শিশুদের বেলায় যাদের এই যে চোখের দুইটা প্যারালালি আসে, তো এই ফোকাস করার সময় যে চোখের যে মুভমেন্টটা, এটা অনেক সময় এক্সেসিভ হলে শিশুদের বেলায় চোখ টায়ার্ড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে ওই একটা হলো যে রিল্যাক্স থাকা, আর একটা হলো যদি এটা অ্যাকোমোডেশনের প্রবলেমের জন্য হয়, তার মাসলগুলো যদি মানে ইমব্যালেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে এরকম একটা জিনিসের দিকে কিছুক্ষণ ফোকাস করে থাকলে তার এই মাসলগুলো স্ট্রেংথেনিং হয়। তো এটা হলো মাসল ইমব্যালেন্স যদি সাথে থাকে, এটা আমরা দেখে যদি অ্যাডভাইস করি সেই ক্ষেত্রে। কিন্তু এমনি স্বাভাবিক সময়ের জন্যে তার আলাদা চোখের জন্য আলাদা এক্সারসাইজের দরকার নাই, বরঞ্চ আলাদা রেস্ট তার লাগবে। এটা মানে ওয়ার্কিং আওয়ারেই হোক আর দিন শেষেই হোক, তার ছোটোখাটো ব্রেক থেকে শুরু করে একটা নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজ, ঘুম, আর সারাদিন ওই কিছু ফ্লুইড ইনটেক বা পানি খাওয়ার ব্যাপারটা, এটাকে ইগনোর করা যাবে না। জি, ধন্যবাদ সাইদুল হক। আমি একটু যেতে চাই আবারও ডক্টর ফিরোজা আহমেদের কাছে। ডক্টর ফিরোজা আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, কিছুদিন আগেও আমাদের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, সেখানে জেনোম সিকোয়েন্সিং তারা করেছেন অনেকগুলো নমুনার ভাইরাসের, এবং সেখানে তারা যেটি বলেছেন যে ভাইরাসের পরিবর্তনের যে হার বাংলাদেশে, সেটি বিশ্বের তুলনায় প্রায় দ্বিগুণ, অর্থাৎ 12.6% বাংলাদেশে, সারা বিশ্বে সেটি হচ্ছে 7.23%। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা কতদূর জেনেছেন, এবং ভাইরাসটির বৈশিষ্ট্য কি আসলেই খুব বেশি পরিবর্তন হচ্ছে? ধন্যবাদ। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যেভাবে সহজে বলে ফেলি পরিবর্তন, এতটা মানে এত প্রমিনেন্ট না। আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে জানি ভাইরাসটা খুব দ্রুত মিউটেট করে, এবং এর ভ্যাকসিনটা বেশি দিন কার্যকরী হয় না, প্রতি সিজনে একে একবার করে ফ্লু শট নেওয়া লাগে। বাট করোনা ভাইরাস এবং জিনোম সিকোয়েন্সেস বেশি পরিবর্তন, একটা পরিবর্তন আমরা দেখেছি। এই পরিবর্তনটা এখন ওয়ার্ল্ড ওয়াইড বেশি পরিলক্ষিত হচ্ছে। আর ব্যক্তিগতভাবে আমি আসলে মিউটেশন এবং তৎসংলগ্ন পরিবর্তন এবং ভাইরাসের আচার ভাইরাস মিউটেশনটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পরিলক্ষিত হচ্ছে, তার কারণে ভাইরাসটাকে হয়তো মোর ইনফেক্টিভ হয়েছে, মানে বেশি সংখ্যক মানুষকে ইনফেক্ট করছে, বাট
আবার ধারণা করা হচ্ছে সে কারণে ভাইরাসের যে প্যাথোজেনেসিস ছিল, মানে যেটা হচ্ছে মানুষকে খারাপভাবে ক্ষতি করছিল, সেই দিকটা কমে গেছে। অর্থাৎ ভাইরাস একদিকে যদি সার্ভাইভিলিটির জন্য, টিকে থাকার জন্য কোনো মিউটেশনকে কি বলবো অ্যাডাপ্ট করে, তাহলে আরেকদিকে হচ্ছে হোস্টকে যে মেরে ফেলার জন্য যে ফ্যাক্টরগুলো ছিল সেগুলোকে সে ছেড়ে দেয়। অর্থাৎ কোনো ভাইরাস তার হোস্টকে মেরে ফেলতে চায় না, সে টিকে থাকতে চায়, সংগ্রাম করে টিকে থাকতে চায়। যেমনটা আমরা জানি আমাদের অনেক ভাইরাস আমাদের সিস্টেমে আছে। আমরা যদি চিন্তা করি করোনা ভাইরাসেরই আরো যে বাকিগুলো স্ট্রেন আছে তার মধ্যে 4টা খুব কমনলি আমাদেরকে ইয়ার রাউন্ড ইনফেকশন করে। ইনফ্লুয়েঞ্জা আছে, হার্পিস ভাইরাস আছে, সেরকম অনেক ভাইরাস নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। সো আমরা রিয়ালাইজও করি না যে ভাইরাসগুলো আমাদের সঙ্গে আছে। সো করোনা ভাইরাসও যদি এরকম মিউটেশন নিয়ে কথা বলতে হয়, তাহলে বলতে হবে যে মিউটেশনটা ভাইরাসকে হতে পারে যে ইনফেক্টিভিটি প্রদান করছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করছি এই ইনফেক্টিভিটি বেশি অর্জন করার কারণে এর প্যাথোজেনেসিসে ঘাটতি পড়বে এবং ভাইরাসটা দুর্বল ভাইরাস হিসেবে সিস্টেমে টিকে থাকবে। জি, ডক্টর ফিরোজ আপনি যুক্ত থাকুন। আমি একটু যেতে চাই ডাক্তার শরীফুল আলম আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, এই যে ভাইরাসের পরিবর্তনের হার বাংলাদেশে বেশি কিংবা বিশ্বব্যাপীও পরিবর্তন হচ্ছে, এবং গত মাসে আমরা যেটি সংবাদ মাধ্যম থেকে জেনেছিলাম যে মালয়েশিয়া এবং ফিলিপিন্সে ভাইরাসের দুটি নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে, যেটির লিথালিটি অনেক বেশি, ভয়ঙ্কর ভয়াবহ বলা হচ্ছিল। তো সেই স্ট্রেন সম্পর্কে আপনার একটু বক্তব্য জানতে চাচ্ছি, আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? জি, আসলে ভাইরাসের রেপ্লিকেশন, কারণ অনেক মানুষকে ইনফেক্টিভিটি বেশি, অনেক মানুষ ইনফেক্টেড হচ্ছে, মানুষের শরীরে আমাদের সেলের ভিতরে গিয়ে সে মাল্টিপ্লাই করছে, তার ফলে হচ্ছে ওর মধ্যে কিন্তু কন্টিনিউয়াস মিউটেশন হচ্ছে। এখন এই মিউটেশনটা সিগনিফিকেন্ট হবে কিনা এটা ডিপেন্ড করবে মিউটেশনটা কোন অ্যামাইনো অ্যাসিড বা কোন প্রোটিন কোন এপিটোপে হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি এটার স্পাইক প্রোটিন একটা আছে যেটা দিয়ে ভাইরাসটা আমাদের শরীরে আমাদের সেলের ভিতরে প্রবেশ করে, যদি মিউটেশনটা সেখানে হতো তাহলে দেখা যেত যে সে হয়তো আমাদের বডিতে ঢুকতেই পারছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইরাস ইটসেলফ কিন্তু আমাদেরটা এটা কিন্তু তেমন একটা সাইটোলাইটিক, আমাদের কিন্তু যে ড্যামেজটা হচ্ছে এই ড্যামেজটা করছে কিন্তু আমার বডির ইমিউন সিস্টেম। আমার যে ডিফেন্স মেকানিজম আছে এই ডিফেন্স মেকানিজম এই ভাইরাসের ক্ষেত্রে আমাদের ডিফেন্স মেকানিজম একটা দ্বৈত ভূমিকা পালন করে। যেমন ইনিশিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য দেখা যায় যে আমার বডির ইমিউন সিস্টেম যত বেশি স্ট্রং থাকবে, অথবা যেমন আমাদের দেখা যাচ্ছে যে ইসলাম এরিয়াতে বা কেটে খাওয়া মানুষ তাদের মধ্যে কম হচ্ছে। এটার একটা বড় কারণ হতে পারে যে আমার এর আগের বক্তব্যে বলেছেন যে এটা আরো 4টা স্ট্রেইন আছে, যে স্ট্রেইনগুলো আসলে আমাদের মধ্যে সার্কুলেটেড আছে কিন্তু ইনফেক্ট করছে না। হয়তো দেখা যাবে যে ওদের এগেইনস্টে আমাদের একটা ক্রস প্রোটেকশন আছে সাধারণ মানুষের, সে কারণে তাদের মধ্যে হয় ইনফেকশন হচ্ছে, তারা ইনফেকশন হচ্ছে কিন্তু ইনফেকশনের মধ্যে সিভিয়ারিটিটা কম হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ড্যামেজ হচ্ছে, আমরা যে হাসপাতালে ভর্তি হচ্ছে, বিভিন্ন রকম অর্গান ড্যামেজ হচ্ছে, এটা কিন্তু ভাইরাসের জন্য যতটা তার চেয়ে বেশি কিন্তু আমার বডির ইমিউন সিস্টেম করছে। এবং সেই কারণেই আমরা কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টের কথা চিন্তা করে আমরা কিন্তু তাকে স্টেরয়েড দিচ্ছি, আমরা এই ইমিউন সিস্টেম গরিব মানুষের তাদের মধ্যে এটা একটু দুর্বল থাকার কারণে তাদের ড্যামেজটাও কম হচ্ছে। সুতরাং এই যে মিউটেশন গুলা হচ্ছে, এই মিউটেশন গুলা যে একটা বিশাল রোল প্লে করবে, কোথায় করবে যে সেই মিউটেশনের জন্য সে আমার বডির ইনফেক্টিভিটি কমে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে, অথবা সে আমার কোনো একটা বডির ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করতে পারছে নাকি তার এগেইনস্টে বডির ইমিউন সিস্টেম হাইপারটেনশন ডেভেলপ করছে কিনা বা ড্যামেজিং ইফেক্টটা বেড়ে যাচ্ছে, অথবা ওই মিউটেশনের জন্য একটা ভ্যাকসিন অকার্যকর হয়ে যাচ্ছে। আসলে সেটার উপরে আসলে এই করতে হবে। আর মিউটেশন কনস্ট্যান্টলি হবে ভাইরাস, এবং করোনা ভাইরাস এই মিউটেশন হওয়ার পরেই কিন্তু সার্স ভাইরাস বা মার্স ভাইরাসটা কিন্তু SARS-CoV-19 ভাইরাস হয়েছে। সুতরাং এই মিউটেশনটাকেও আমরা কিন্তু আসলে হচ্ছে না তাও বলতে পারবো না। আর এই মুহূর্তে আমরা খুব বেশি যে ট্র্যাক করতে পারছি বা তার জন্য যে ওর বায়োজেনেটিক কোনো অথবা কোনো ফেনোটাইপিক চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু আসলে আমরা ঠিক আমার মনে হয় এটা বলার জন্য এখনো
ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময়টা আসেনি। ডক্টর শরীফুল আলম, স্টাডি করতে হবে, আরো অবজার্ভ করতে হবে। ডক্টর শরীফুল আলম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের যে সংক্রমণের ভয়াবহতা এবং প্রতিদিন সেখানে ব্যাপক হারে করোনা রোগী শনাক্ত হচ্ছেন, প্রায় লাখ পর্যন্ত চলে যাচ্ছে সেই সংখ্যা। সেই তুলনায় আমাদের বাংলাদেশের চিত্রটা আপনি দেখছেন যে এখানে সংক্রমণের মাত্রাটা অনেক কম, কিংবা শনাক্তের হারও অনেক কম। এটি আসলে আপনার কাছে কি মনে হয়, কি কারণে এই এত ব্যাপক পার্থক্য পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে? প্রথমত বলতে গেলে ভারতের যে অনেক বেশি ব্যাপক হচ্ছে আমাদের তুলনায়, তা কিন্তু আসলে যদি পপুলেশনের কম্প্যারিজনে চিন্তা করি, তাহলে কিন্তু খুব একটা বেশি হচ্ছে তা না, মানে হচ্ছে বেশি হচ্ছে না। আবার ওদের মধ্যে ওখানে যেমন ডিফারেন্ট টাইপ অফ পপুলেশন, কিন্তু ওদের মধ্যে তাদের মধ্যে প্র্যাকটিসের ব্যাপার আছে। এটা আসলে অনেকগুলো ফ্যাক্টর উপরই ডিপেন্ড করবে, যেমন হোস্ট, প্যারাসাইট, এনভায়রনমেন্ট। আমি একটা এক্সাম্পল দিতে পারি। মনে করেন HIV-র কথা। HIV দেখেন সারা পৃথিবীতেই এর ব্যাপকতা খুব মারাত্মক হচ্ছিল, কিন্তু আমাদের দেশে আমরা যখন 95-96 তখন আমরা ধারণা করতাম যে উইদিন 2000 আমাদের এখানে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হবে, মারা যাবে। কিন্তু বাস্তবে কিন্তু দেখতে পেলাম যে আমাদের কিন্তু HIV সংক্রমণটাও অত বেশি হয়নি, সেখান থেকেও মারা যায়নি। এখন আমাদের এখানে কেন কম হচ্ছে, এটা আসলে কিন্তু কম কিনা সেটা আমরা বলতে পারছি না। হয়তো মোর্টালিটি কম, মানে মৃত্যু হারটা কম, কিন্তু ইনফেকশনের রেটটা হয়তো অনেক বেশি। আমরা কিন্তু সেই পরিমাণ টেস্ট করছি না। খুব বেশি টেস্ট যদি করতে পারি। ডক্টর জিলানী, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডক্টর ফিরোজ আহমেদের কাছে। ডক্টর ফিরোজ আহমেদ, করোনা ভাইরাসের এই সংক্রমণ আরো কতদিন চলতে পারে, একটু সংক্ষেপে বলেন, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। ধন্যবাদ। আসলে সবাই ধারণা করছে আপনাকে আরো হয়তো 1.5 বছর অ্যাটলিস্ট ভুগতে হবে। মানে 1.5 বছর এই কারণেই বলছি, এটা হয়তো সিজনাল ফ্লু হিসেবে থেকে যেতে পারে, বাট যদি ভ্যাকসিন চলে আসে, একটা সফল ভ্যাকসিন, তাহলে হয়তো আমরা যারা আর কি সিভিয়ারলি অ্যাফেক্টেড হচ্ছেন তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো। সো ভাইরাসটাকে আমরা সব বিশেষজ্ঞরাই মনে করছেন এটা সিস্টেমে থেকে যাবে অন্যান্য করোনা ভাইরাসের মতো। জি, ধন্যবাদ ডক্টর ফিরোজ আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু যেতে চাই ডাক্তার সাইদুল হক আপনার কাছে। আসলে এই করোনা ভাইরাসের শুরু থেকে যে বিষয়টি গুরুত্বের সাথে বলা হচ্ছিল যে আমরা যে আমাদের প্রোটেকশনটি দিব, সেক্ষেত্রে চোখ, নাক এবং মুখ, এই 3টি জায়গাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং অনেকেই আপনি রাস্তাঘাটে দেখবেন যে যাদের পাওয়ার চশমা নেই কিন্তু সানগ্লাস পরছেন চোখের প্রোটেকশন দেওয়ার জন্য। আপনার পরামর্শ চাচ্ছি, এই করোনাকালীন সময়ে চোখের যত্নটি কিভাবে নেওয়া উচিত? এখানে যেটা হয় যে আপনার প্রোটেকশন তো ওয়ান ওয়ে প্রোটেকশন, কিন্তু আসলে খুব একটা ইফেক্টিভ হবে না। এই জন্যে যে সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছি, এটা তো খুব ইফেক্টিভ। মাস্কের কথা আমরা বলছি, চোখে গগজ পরতে হবে সেটাও বলছি, কিন্তু এটা তো আমরা এখন সবাই বুঝি, এটা কিন্তু দ্বিমত কেউ পোষণ করতেছি না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মাস্কটা আমি পরছি না। আমি তো মসজিদে যাওয়ার পরে দেখি পাশে তাকালাম মাস্ক নাই, কিন্তু কোনো একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু মসজিদ থেকে হচ্ছে না যে যারা সবাই মাস্ক পরে আসবেন, একটা আপিল রাখা। কারণ এটা তো বিধির মধ্যে আছে, সরকার তো একটা প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু এই যে প্রজ্ঞাপনটা ইমপ্লিমেন্ট করার জন্য যে একটা আপিল বারবার করা, সেটা কিন্তু হচ্ছে না। মার্কেটেও তো সেই অবস্থা নেই। আপনি শপিং মলে যান, মার্কেটে কেউ আপিল করতেছে না, সেলসম্যান তার মাস্ক নাই, তার মানে এটাকে গায়ে লাগাচ্ছে না। তো এখন আমরা যেহেতু ওইরকমভাবে মোটিভেটেড না, এটা একটা বড় ইস্যু। এখন আমাদের মোটিভেশনের জায়গাটায় যদি কিছুটা রিজিড হইতে হয় সরকারকে, এই রিজিড হইতে হবে। কারণ আমি যদি বলি যে আপনার মাস্ক নাই কেন, এটা তো অফেন্সিভ হয়ে যাবে, আমি তো এটা বলতে পারি না, কারণ এই অথরিটি তো আমি রাখি না। কিন্তু আমি বুঝতেছি চেম্বারে আসছে, ঢোকার সময় মাস্ক আছে, কিন্তু আমার সাথে যখন কথা বলবে তখন আস্তে করে মাস্কটা খুলে ফেলছে কেন? সে মনে করতেছে যে আর এখন আপাতত দরকার নাই, স্যার যেহেতু চিকিৎসা দিচ্ছেন, স্যার তো করোনা নাই, আর আমার তো করোনা নাই। এটা হিউম্যান সাইকোলজি। কেউ মনে করে না যে নিজে করোনা রুগী। HR পজিটিভ আসার পরে বলতেছে এটা ফলস পজিটিভ। এটা সাইকোলজিক্যাল আমাদের অ্যাটিটিউড। জি, আসলে সবাইকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আসার জন্য, এবং আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনলাইনে যুক্ত থেকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আলোচনা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।